একুশে কেয়াশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। বাংলার গর্বে গর্বিত বাঙালি হয়ে বাঁচা, বাঁকুড়া আমার বাসা, বাকরি ভালোবাসা। একদিকে পেজা তুলোর মতন মেঘ শরতের আকাশে, অন্যদিকে কাশ ফুলের ভেলা, আর তার সঙ্গে বৈঠকি আড্ডা। শুভ শারদীয়ার একেবারে মধ্য গগনে রয়েছি আমরা, আর আজ আমাদের ঠিকানা বাঁকুড়া। বৈঠকে আড্ডা চলবে, যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় সারবো এবং একই সঙ্গে এই আড্ডার মধ্য দিয়ে এবারের শারদীয়া উদযাপন করবো আমরা। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আয় ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আয় ডাকে মাগো। জাগো যোগ মায়া। পূর্ব একটা গান দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো, আর যিনি শিল্পী তার সঙ্গে পরিচয় সারিয়ে অঙ্কিতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন এবং বাকি যারা শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গেও চটপট একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে যারা রয়েছেন, যারা আজকের এই অনুষ্ঠানের সঙ্গত দেবেন, ওই যে সত্যিই বললাম একেবারে মধ্য গগনে আর সেই রকম পরিবেশ, টেরাকোটার কাজ, মল্ল রাজাদের ভূমি, সেই বাঁকুড়ায় আজ আমরা বৈঠকি আড্ডায় শারদীয়ার। আর এই আড্ডার মধ্য দিয়েই প্রত্যেককে আরও একবার শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকভাবে ভালোবাসা জানাই যারা ছোটরা এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধুরা টিভি পর্দার ওপারে রয়েছেন। আর আমাদের সঙ্গে পরিচয়টা সারি, আমাদের সঙ্গে যারা তবলায় সঙ্গতি দিচ্ছেন রয়েছেন মোহন, গিটারে রয়েছেন অনুদীপ এবং একই সঙ্গে অক্টোপ্যাডে রয়েছেন সঞ্জয় দা, পাশাপাশি খোলে রয়েছেন প্রসেনজিৎ। অনেক স্বাগত এবং একই সঙ্গে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে। শিল্পীরা যারা উপস্থিত রয়েছেন, বর্ণিতা পাল আমার সঙ্গে রয়েছেন, অঙ্কিতাদির সঙ্গে তো আমরা পরিচয় সারলামই, এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যজিৎ। সৌম্যজিৎ একেবারে ওয়াই জেনারেশনের বলাই যায়, ওর কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে, শুনবো, এবং অসম্ভব সুন্দর গানও করে সেটাও শুনবো। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন, চিন্ময়দা রয়েছেন, প্রিয়াঙ্কা দি আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে পরিচয় পর্ব আমরা সারলাম এবং একই সঙ্গে যার গান আজ একটা আলাদা মাত্রা নিয়ে আসবে সেই দাদা অর্থাৎ মানসদাও আমাদের সঙ্গে রয়েছেন। আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, আড্ডা দেব, অনেক অনেক আড্ডা হবে, কারণ শারদীয়ার আনন্দ বলে কথা। আমরা বাঙালি শ্রেষ্ঠ উৎসব। মল্ল রাজাদের ভূমিতে আমরা রয়েছি, টেরাকোটার কাজ রয়েছে এবং মৃৎশিল্পীদের যে অপরূপ হাতের কাজ, শিল্পশৈলী, সবটা নিয়ে আমরা যেমন কথা বলি, আর যখন কথা বলি তখন বাঁকুড়ার কথাটা উঠে আসে। কিন্তু এই বাঁকুড়াতে দুর্গাপুজোর সূচনা এবং কাদের হাত ধরে হয়েছে সেটা একটু জানি। ইতিহাসের প্রেক্ষাপটটা চিন্ময়দা। বাঁকুড়া জেলার দুর্গাপুজোর ঐতিহ্য বহু প্রাচীন, 1000 বছরেরও বেশি এর বয়স। মূলত মল্ল রাজাদের হাত ধরেই এখানে দুর্গাপুজোর প্রচলন হয়। তার আগে আমরা যেখানে বসে আছি সেই মন্দিরের কথা আমরা একটু বলি। এটা বাঁকুড়া জেলার মল্ল রাজাদের তৈরি সবচেয়ে বড় মন্দির। মল্ল রাজারা তৈরি করেছিলেন এবং গোকুলচাঁদ মন্দির নামে এটি পরিচিত। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে এই মন্দিরটি তৈরি হয়। মূলত আমরা দুর্গাপুজোর কথা যদি বলি বাঁকুড়া জেলায়, তো সেখানে একটি লোকশ্রুতি প্রচলিত আছে। মল্ল রাজাদের বর্তমান যে বিষ্ণুপুর রাজধানী, তার আগে এই জয়পুরের কাছেই তাদের রাজধানী ছিল প্রদ্যুম্নগড়। তাদের 29তম যে মল্ল রাজা ছিলেন, তিনি শিকারে বেরিয়ে যখন শিকার করতে করতে ক্লান্ত হয়েছিলেন, সেই সময় যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি স্বপ্নাদেশ পান এবং
দেবী মৃন্ময়ী তাকে বলেন যে এখানে তিনি আছেন, তাকে যেন প্রতিষ্ঠা করা হয়। এবং সেই স্বপ্নাদেশ পেয়েই গঙ্গামাটির মূর্তি তিনি নির্মাণ করান এবং সেই মূর্তি এখনও অক্ষত আছে। পরবর্তীকালে অবশ্য পটে এই দুর্গাপুজো তিনি প্রচলন করেন। যখন বাঁকুড়ার মাটির কথা আমরা শুনলাম, বাঁকুড়ায় কিভাবে এই দুর্গা প্রতিমার পূজা এবং একই সঙ্গে যে প্রচলনের কথা আমরা শুনলাম, তার পাশাপাশি একটু মাটির গান হবে না সেটা তো হতে পারে না। একদিকে যেমন বৃষ্টি, তার সঙ্গে সোদাগন্ধ এবং তার সঙ্গে রাঙামাটি, একেবারে মাটির গানই আমরা এবার শুনি নাকি মানুষদা? পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাইলে তাহার হুকুমদারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাইলে তাহার হুকুমদারি। সেই জমিদারের পাইলে দেখা দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। ও নিশালা হাগিল রে, নিশালা হাগিল রে, ফাঁকা দু নয়নে নিশালা হাগিল রে, নিশালা হাগিল রে, নিশালা হাগিল রে, পাকা দু নয়নে নিশা লাগিল রে। হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, পাকা দু নয়নে নিশা লাগিল রে। বিদার পলাশের বন পালাবো পালাবো মন, বিদার পলাশের বন পালাবো পালাবো মন। একটা ইন্দুরে ঢোল কাটে, একটা ইন্দুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জয় গুরু, একবার জোরে হবে জয় গুরু। সাধু সাধু, অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দরভাবে আসর জমিয়ে দিলেন, সত্যি এর আর বিকল্প কোনো ভাষাই হয় না, অপূর্ব। কিন্তু এরই সঙ্গে সঙ্গে ওই যে বললাম বৈঠকে আড্ডা, যেহেতু ছোটোখাটো আড্ডা তো আমাদের দিতেই হয়, আর যেখানে আমাদের সঙ্গে রয়েছেন গুণীজনেরা, আমি একটু প্রিয়াঙ্কাদির সঙ্গে কথা বলি। প্রিয়াঙ্কাদি, বাঁকুড়া, বাঁকুড়া মানে যে শুধুমাত্র টেরাকোটার কাজ অথবা রাঙামাটি অথবা মল্ল রাজাদের ভূমি সেটা তো নয়, তার সঙ্গে মা শারদার যোগ, সেখানে দাঁড়িয়ে পরমহংসদেব রামকৃষ্ণদেবের যোগ, সুতরাং সেই জয়রামবাটি, কামারপুকুর, এই বিষয়টা নিয়ে আমরা একটু গল্প করতে পারি নাকি? একদম, জয়রামবাটিটাও পড়ছে আমাদের বাঁকুড়ার মধ্যেই।
সারদা মা অ্যাকচুয়ালি আমরা মাতৃরূপে মাকে পূজা করি, রামকৃষ্ণদেব কালী রূপে পূজা করেছেন, এটাও যেমন ঠিক। আবার বিভিন্ন সময় আমরা দেখেছি বিপ্লবীদেরকে সারদা মা তার বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং খাইয়ে পরিয়ে দাইয়ে রাত্রের দিকে আবার বাইরে বের করে দিয়েছেন। এবং যে মাতৃশক্তির আমরা আরাধনা করছি, সারদা মা যেমন কোমল ছিলেন, আবার ঠিক সেরকমই একটা শক্তি রূপেও তাকে আমরা দেখেছি। এবং যে বাঁকুড়ার পাশের জেলা হুগলি এবং বীরভূম দুটো জায়গাতেই বিভিন্ন সময় বাউল মেলাও দেখেছি। উনি বাউল গান গাইলেন বলেই কথাটায় যাচ্ছি। সেটা হলো বাউলরা আমরা সামনের থেকে দেখেছি যে ওনারা কৃষ্ণের জপ ধ্যান করেন, কিন্তু ওনারা মাতৃশক্তিটাকেও আরাধনা করেন। ওখানে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হয় বীরভূমের জয়দেব মেলা এবং আরামবাগের গোঁসাই পরব হুগলির। তো এই জায়গাগুলিতে ওই মাতৃশক্তির আরাধনা করা হয়। তাহলে আমরা এটা কিন্তু বলতেই পারি কৃষ্ণের সাথে একটা মা দুর্গার যোগ আছে। একদমই, অর্থাৎ বিকল্প কোনোভাবেই হয়তো এখানে বাছা যায় না, সবাই সমান এবং সবাইকে নিয়ে এগিয়ে চলা। যেটা আমরা আগেও দেখেছি সেটা হয়তো ভবিষ্যতের জন্য একইভাবে এগিয়ে আসছে এবং একইভাবে সেই স্রোতে বহমান আমরা প্রত্যেকে। যেমন ওয়াইজেন, যার কথা বলছিলাম, সৌম্যজিৎ, পুজো কেমন কাটছে বলো আগে? পুজো ভালোই কাটছে, আর এই তো ওয়েদারের এরকম অবস্থা। আর ছোটবেলায় যেটা ছিল আর কি, বাবা মার সাথে ঠাকুর দেখতে যাওয়া, নতুন জামা কাপড়ের একটা ব্যাপার, বড় হওয়ার পরে সেইটা বন্ধুদের সাথে হয়েছে। মানে আগে 12টা হলে এখন 6টা? হ্যাঁ, না সেটা বাবা মার সঙ্গে যখন বেরোতাম তখন অন্যরকম ছিল, তাড়াতাড়ি ফিরে পড়া। আর এখন রাতের বেলা ঠাকুর দেখার একটা নতুন অন্যরকম ইয়ে রয়েছে। আর সেটার সঙ্গে অবশ্যম্ভাবীভাবে যেটা চলে আসে, প্রেম একটা ব্যাপার চলেই আসে। তো সেই জন্য আমি এটা, মানে সব থেকে বড় বিষয়, এই জায়গাটা আমি আসছিলাম কিন্তু আমাকে আসতে দিল না, তার আগেই ও ঢুকে গেল এই বিষয়। বেশ, গার্লফ্রেন্ডের কথা না হয় পরে আসবো, কিন্তু তার আগে বলো তার জন্য কি গান শোনাচ্ছ? আমি শুধু তার জন্য নয়, এই পৃথিবীর সমস্ত প্রেমে পড়া ক্যাবলা ছেলেদের জন্য একটা গান করবো, এই রে, যেটা মাটির গান এবং প্রেমের গান। চলো শুরু করি। বেশ। সৌম্যজিতের গান শুনলাম এবং অদ্ভুতভাবে ও নিজেকে ব্যক্ত করলো, যারাই নাকি অষ্টমীর প্রেমে পড়ে সেই সকল ক্যাবলা ছেলেদের জন্য এবং আট চোখে দেখা মেয়েদের জন্য ওর এই গানটা ও তাদেরকে উপহার দিল বলাটাই ভালো, নাকি শারদিয়া? তো কিন্তু যেহেতু বৈঠকে আড্ডা হচ্ছে, তো এই উত্তরটা আমি একটু বনিতার কাছ থেকে নিই। বনিতা, বলো পুজো কেমন কাটালে সেটা আগে বলো। পুজো খুব সুন্দর কাটছে। শুনছিলাম তোমার বাড়িতে পুজো হয়। একদম একদম। বেশ, কিরকম কাটছে? একদম জমজমাটি পুজো, অঞ্জলি, তারপর বাড়িতে সবাই মিলে একসাথে সারা বছরের অপেক্ষা এই একটি সময়ের জন্য। তো ঘর ভর্তি লোকজন, সেখানে খাওয়া দাওয়া, আনন্দ মজা সব লেগেই আছে। তো আমি আজকে সেই দুর্গাকে সহায় করে একটি আগমনীর গান শোনাচ্ছি। বেশ, চলো। আনন্দী মাটি গিরিরা
অসাধারণ বর্ণিত, অসাধারণ, জাস্ট অন্য রকম একটা অনুভূতি। চিন্ময়দা, যে জেলার পুজো এবং শহরের পুজো, কলকাতার পুজো তো আমরা প্রত্যেকে জানি, কিন্তু তার সঙ্গে জেলা বাঁকুড়া সেটাকে আলাদা কি করে করবেন? এটা আপনি খুব একটা ইন্টারেস্টিং বিষয়কে তুলে ধরার চেষ্টা করছেন। এখন কলকাতা শহরের পুজো আভিজাত্যে, ঐতিহ্যে, গ্ল্যামারে, থিমে সব মিলিয়ে একটা দ্রষ্টব্য বিষয় এবং এখন আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। কিন্তু এটা বলতেই হয় যে আমাদের বাঁকুড়া জেলার পুজোও কিন্তু পিছিয়ে নেই। আমরা এখানকার থিম, তাদের শিল্পীদের যে ইনোভেশন, তাদের নতুন নতুন দৃষ্টিভঙ্গি, তাদের সামাজিকতা বোধ সব মিলিয়ে মানুষের কাছে কিন্তু খুব আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে যেমন সাবেকিয়ানা আছে, সাবেকিয়ানার পাশাপাশি যে সমস্ত বনেদিয়ানা, তার পাশাপাশি আধুনিক যে থিম নির্ভর পুজো, সেই থিম নির্ভরতার জায়গাতেও কিন্তু বাঁকুড়া অনেক এগিয়ে গেছে। এই সোশ্যাল অ্যাওয়ারনেস বা আরও যে সমস্ত আধুনিক সমস্যা, সেগুলো উঠে আসছে তাদের পুজোর মণ্ডপে। যখন সামাজিক সচেতনতার কথা বলছেন, তখন এই সামাজিক সচেতনতা সত্যি আমাদের এবারের পুজোয় যেন একটু বিশেষভাবে প্রয়োজনীয়তা রয়েছে, শুধু নয়, একই সঙ্গে এই পুজোর মধ্য দিয়েও যেন সেই বার্তাটা বিভিন্ন জায়গায় উঠে আসে। সেই মায়ের হাত ধরেই যাতে অশুভ শক্তির বিনাশ হয়, সেটাই আমরা প্রত্যেকে চাইছি, তাই নয়? একদমই তাই। একটা গান করছি বেশ, আর এই জায়গা থেকেই একটু যাতে আমাদের উত্তরণ ঘটে, সেই কারণেই কি এই গানটা? মানে কিছুটা আন্দাজ আমি পাচ্ছিলাম যখন কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সেই কারণেই লিঙ্কটা করলাম।
অসাধারণ একটা গান শুনলাম, সত্যি আমরা কোথাও মোহিত হয়ে গিয়েছিলাম এই গানটা শুনতে শুনতে। শান্তি যাতে বজায় থাক, সারা বিশ্বজুড়ে শান্তি বজায় থাক, এটাই আমরা চাই। তার কারণ শুধুমাত্র যে উমার আগমনের আগের প্রাক মুহূর্তে যে ঘটনা আমাদের এই রাজ্যে ঘটেছে তা তো নয়, তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব আজ হয়তো বড্ড অশান্ত। সৌম্যজিৎ, কি মনে হয়? একেবারে নতুন জেনারেশন তোমরা, বলা চলে এই জেনারেশন, তোমাদের ভাবনা চিন্তা তো আরও একটু উন্নত হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো সবাইকে সচেতন হয়ে করতে হবে। সবার সচেতনতার মধ্যে দিয়েই সমাজের একটা শোধন হবে, যেটাকে বলা যায়। একদম তাই। এটা কারোর একার উপরে বা কোনো আইন কেউ এটা জোর করে করতে পারে না। বেশ, আমরা আলোচনা করতে গিয়ে কোথাও গিয়ে হয়তো একটু ভারাক্রান্ত হয়ে গেছি, কিন্তু একটু মুডটারও হয়তো পরিবর্তন দরকার। মানে প্রিয়াঙ্কাদির কাছ থেকে আমি এখান থেকেই জানবো যে আগেও ছোটোবেলায় আমরা পুজো একরকম কাটিয়েছি, যত বয়স বেড়েছে পুজোর কিছুটা হলেও হয়তো পরিবর্তন আমরা দেখেছি, এবং এখন পার্থক্যটা কোথায় মনে হয়? মানে আগেরটা ভালো ছিল না এখন? অ্যাকচুয়ালি আমার ধারণায় বলতে গেলে আমার মনে হয় আগের পুজোটা বেশ ভালো ছিল। কেন? আগে প্রেম ছিল। ও, এখন নেই? বিয়ের পরে প্রেমটা একটু কমই হয়। মেন ব্যাপার সত্যি কথা, মানে যারা এখন সদ্য প্রেমে পড়ছে তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে এই কথাটা শুনবার পর। হ্যাঁ, হতে পারে। তবে এই বছর আমার মনে হয় গত যে আগের যে পুজোগুলো গেছে তার সাথে এই বছরের মেনলি পুজোটা আমার কাছে বিশেষ করে একটু অন্যরকমই। তার সাথে সাথে আমাকে একটা কথা আমি না বললেই পারছি না, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত দিক থেকে দাঁড়িয়ে, আমরা আনন্দ করব না, আমরা অন্য পক্ষ, এটা কিন্তু আমি মানি না। আমার মনে হয় আমরা আনন্দই করব, আনন্দের সাথে সাথে আমরা আমাদের নিজেদের দাবিটা আমরা অবশ্যই ছিনিয়ে নেব। কথা বলতে গিয়ে বেশ একটা ওয়ার্ড আসলো সামনে, সেটা হচ্ছে পক্ষ। অর্থাৎ আমরা ওরা বলে কোনো পক্ষ নয়, এটা হচ্ছে দেবী পক্ষ, আর সেই দেবী পক্ষতেই আমরা রয়েছে। মানুষদা, এই দেবী পক্ষ নিয়ে একটা হয়ে যাক। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, আর বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, পীড়িতের রীতি জানো না। হ্যাঁ, ঠিক তাই, সকলকেই বলছি একসঙ্গে, পীড়িতের রীতি জানো না, করলে পীড়িত হয় বিপরীত, খেপারে ঘটবে যন্ত্রণা, খেপা ঘটবে যন্ত্রণা। ধন্য ধন্য বলি তারে, সবাই মিলে ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন এক ঘর, শূন্যের উপর পোচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। অসাধারণভাবে আজকের এই আড্ডাটা হলো, এবং এই বৈঠকে আড্ডায় যারা রয়েছেন বাবুরাট প্রত্যেককে শারদীয়ার তার সঙ্গে বিজয়া দশমীর প্রত্যেকে খুব ভালো থাকবেন, আর অবশ্যই রিপাবলিক বাংলার সঙ্গে থাকবেন।